লেখিকা রিমা বিশ্বাসের শিল্পী শূন্য। সিঁড়ি দিয়ে যখন নামছিল নীলাঞ্জন, তখন প্রফেসর পাত্র বললেন, নীলাঞ্জন, কি দারুণ একটা মাস্টারপিস ছিল। তোমার বাবা মা অবশ্যই তোমার প্রতি গর্ববোধ করবে। আজ বাড়িতে একটা ছোটখাটো সেলিব্রেশন হচ্ছে নাকি? পাশ থেকে নীরব হালদার, এই কলেজেরই নীলাঞ্জনের জুনিয়র, বলল, স্যার, তবে তো নীলুদাকে রোজ পার্টি করতে হবে। ওর কোন ক্রিয়েশনটা ইউনিক নয় বলুন? আমার ভালো লেগেছিল আয়নায় নিজের প্রতিবিম্ব দেখা সেই লোক। ওটা ওর পেন্টিং ছিল। আর স্কাল্পচারের মধ্যে ষাঁড়ের যে ক্ষেপে ওঠার এক্সপ্রেশন, ড্যাম গুড। আমি ওর ধার কাজ দিয়ে গিয়েও যদি কিছু একটা বানাতাম, তো মা বোধহয় বাড়ির মেন দরজার ওপরের দেওয়াল ভাঙিয়ে বাক্সে পুরে ভিজিটার্সদের প্রদর্শন করিয়ে ছাড়তেন। কথাটায় প্রফেসর পাত্র হো হো করে হাসলেন। নীলাঞ্জন ওর কাঁধের ঝোলা ব্যাগটার চওড়া স্ট্র্যাপে হাত বুলিয়ে যাচ্ছে। পাত্র বললেন, এখন কি ক্লাসে চললে? মাথা নাড়ে নীলাঞ্জন। প্রফেসর পাত্র সিঁড়ি দিয়ে গুনগুন করে উঠতে উঠতে চলে যান। পাপা कहते হে বাড়া, হু হু করে গা। ক্লাস ছিল ওর ফেভারিট মিত্র ম্যামের স্কাল্পচারের ক্লাস, কিন্তু ইচ্ছে করল না। কলেজ থেকে বেরিয়ে সোজা বাস ধরে চলে এলো ঘাটে। এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলে কত যে নতুন নতুন ভাবনা আসে, মনের জমা থাকা বিষাদ মুহূর্তে ধুয়ে মুছে যায়। জলের ছোট ছোট ঢেউ পাড়ে এসে ধাক্কা দিয়ে যাচ্ছে। জোয়ার আসছে, ভেসে যাচ্ছে ধারের জমে থাকা ফুলো ফুলো পাতার কচুরিপানা। বড় ভালো লাগে বেগুনি ফুলগুলো, রোদের ছোঁয়ায় আর হাওয়ার ধাক্কায় খিলখিল হাসছে। একটা নাদুস নুদুস হালকা বাদামি রঙের নেড়ি কুকুর পাশে এসে বসলো, জিভ বের করে দম টানছে। কেউ একজন বলল, চিজ বার্গার খেতে ইচ্ছে করছে, যাবি? একবার সেদিকে ঘুরে দেখল নীলাঞ্জন। কলেজের একটা গ্রুপ। খিদে নীলাঞ্জনেরও পেয়েছে। পকেটে এই মাসের বেতনের অর্ধেক আছে। 4টে ছেলেকে ইংরেজি পড়ায় আর 3টে বাচ্চাকে আঁকা শেখায়। রোজগার খারাপ নয়, তবে উল্টোপাল্টা খরচ করার মতনও নয়। এই ফিল্ডে খরচও তো কম নয়। ইচ্ছে আছে নিজের কাজের একটা এক্সিবিশন দেবে। কোথায় কিভাবে জানে না, শুধু টাকা জমাচ্ছে। ঘাট থেকে বেরিয়ে চোখে পড়ল একটা ছোলাওয়ালা। তার কাছ থেকেই একটা সেদ্ধ ছোলার চাট নিল। খেতে খেতে যখন যাচ্ছে তখন বেশ বেলা। আজ আর কলেজ ফিরবে না, বাড়ি চলে যাবে। কি জানি, প্রফেসর পাত্র যখন বাড়িতে পার্টি দেওয়ার কথা বলল, তখনই ভিতর থেকে বড় লো ফিল হলো। নতুন কিছু আর মাথায় ঢুকবে না এরকম মনে হচ্ছিল। হঠাৎ মুখের সামনে সজোরে কেউ কপাট বন্ধ করলে যেমন আকস্মিক ভাব পরিবর্তন হয়, এও তেমনি। তাই ক্লাস না করে এই ঘাটে এসে বসা, আর এখন আবার ক্লাসে ফিরে গিয়ে তেমন লাভ হবে না। তাই বাড়িই ভালো, কারণ এখনো কিছু কাজ বাকি আছে। চাটের শালপাতার বাটি হাতে নিয়ে অটোতে উঠেছে। ওর ওঠার পর আরও একটা অল্প বয়সী ছেলে আর মেয়ে উঠল। ছেলেটা কিছুটা উত্তেজিত। বসার সঙ্গে সঙ্গে কথা শুরু করেছে। ক্রিয়েটিভিটি নিয়ে যারা কেরিয়ার গড়তে চায় ভাই, তারা হয় একটা আস্ত আতেল। ভাই, পেটে টান পড়লে তখনও সব আর বেরোবেও না। আমি বুঝি টাকা টাকা দরকার ঠিকই, কিন্তু তোকে কে বলল ক্রিয়েটিভ ফিল্ডে টাকা নেই? হ্যাঁ, কেউ কেউ প্রচুর কামায়, কারো ভাগ্যে হয়তো সেরকম বিরাট কিছু হয় না। কিন্তু তা বলে নিজের প্রতিভার গলা টিপে শুধু চাহিদার পিছনে ছুটতে থাকবো, এটা কি জীবন? তুই নিজে ওরকম কাউকে বিয়ে করবি যে প্রতিষ্ঠিত নয় বা আর্ট নিয়ে শুধু ঘষণ মাজন করে যাচ্ছে? আমি কেন, যে নিজে প্রতিষ্ঠিত নয়, সে যে ফিল্ডেই হোক না কেন, সে নিজেই বিয়ে করতে চাইবে না। বিকজ বিয়ে একটা রেসপন্সিবিলিটি। আমি নিজেও নিজে প্রতিষ্ঠিত না হয়ে বিয়ে করব না। কিন্তু জন্মাবার পর বিয়েটাই কি গোল হওয়া উচিত? না নিজেকে নিজের মতো করে দুনিয়ায় সামনে আনা? ছেলেটা পেটে হাত দিয়ে বলল, খিদে, আগে খিদে, বাকি সব মিছে। মেয়েটি নিঃশ্বাস ফেলে চলন্ত অটোর বাইরের দিকে তাকালো, বলল, হয়তো তাদের খিদেটা হয় অন্যরকম। একই স্টপেজে নামলো নীলাঞ্জন আর মেয়েটা। ছেলেটা অটো থেকে হাত নাড়ল, মেয়েটাও। নীলাঞ্জন এগিয়ে যাচ্ছিল, পিছন থেকে ডাক দিল মেয়েটা, এক্সকিউজ মি, এটা কি আপনার? নীলাঞ্জন ফিরে দেখে ওর ব্যাগের চেনের থেকে বেতের প্যাঁচাটা খসে গেছে। ওরই হাতে বানানো চাবির রিং। ভালো লাগতো, তাই সাইড ব্যাগের চেনে ঝুলিয়ে নিয়েছিল। হয়তো ভাড়া দেওয়ার সময় খসে পড়েছে। বলল, হ্যাঁ আমার। হাত বাড়িয়ে বলল, থ্যাঙ্কস।
মেয়েটি তখন মনোযোগ দিয়ে সেটা দেখছে, মুখ তুলে বলল, কালেকশনটা দারুণ, কোথা থেকে কিনলে? আমার এত ভালো লেগেছে। নীলাঞ্জন হাসে, আমার বানানো। রিয়েলি? তুমি আর্টিস্ট? মাথা নাড়ে নীলাঞ্জন। ও গড, তবে তো তুমি অটো ইউ ভোগাস ডিসকাশনগুলো শুনছিলে। প্লিজ ডোন্ট মাইন্ড, আমি কিন্তু কোনো বাজে কথা বলিনি। আরে আপনি অযথা এম্বারেসড হচ্ছেন কেন? 90% লোকই তাই ভাবে। আর্টে টাকা কড়ি নেই, শুধু দৈন্যতা আছে। কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়, এখানে খুব কম লোকই মোটা টাকা রোজগার করতে পেরেছে। মেয়েটি চুপ করে যায়। কিছুক্ষণ একসঙ্গে হাঁটার পর নীলাঞ্জন বাড়ির রাস্তা ধরে আর সংঘমিত্রা ওর। হ্যাঁ, মেয়েটির সঙ্গে কথা বলে ওর নাম জেনেছে। কলেজের ফার্স্ট ইয়ার, সাইকোলজি নিয়ে পড়ছে। ইচ্ছে কেরিয়ার কাউন্সিলর হবে। অটোর ছেলেটার নাম সৌরদীপ, ওর বয়ফ্রেন্ড। ছেলেটা জিওগ্রাফি নিয়ে পড়ছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হাসি আসে নীলাঞ্জনের। জিওগ্রাফিতে প্রচুর আঁকাআঁকি করতে হয়, তবু এ ছেলের কাছে আর্টের কদর নেই। নেই আর্টিস্টের প্রতি সম্মান, তবুও ভাবে ও টাকা ইনকাম করে সাকসেসফুল হবে। রোদে তপ্ত শরীর যখন মেন গেট খুলে ওদের বাড়ি সুরকি বাধাই রাস্তাটা পেরোচ্ছে, তখন গাড়ি বারান্দায় রাখা লাল ব্রেজাটা বলছে, মাসি এসেছে। সঙ্গে সঙ্গে মনে হলো মাইগ্রেন পেনটা বোধহয় চাগার দিল। ড্রয়িং রুমে এখন অ্যাস্টেরয়েড, মিল্কিওয়ে প্ল্যানেট, এমনকি ব্ল্যাক হোলেরও সমারোহ। এরা এক একজন দিগ্গজ, যার মধ্যে মাসি কিছু করেন না, শুধু বন্ধুদের নিয়ে ঘোরেন। মেশো সরকারি অফিসার। নীলাঞ্জনের মা আছেন, ওর কর্পোরেট বাবা আর বাবার বন্ধু কুশল মজুমদার, যিনিও কর্পোরেট ব্যক্তিত্ব। এদের দেখলে মাথা ঘুলিয়ে যায় নীলাঞ্জনের। চোখ পড়েছে নীলাঞ্জনের ওপর কুশলের। একেবারে কুশল বিনিময়ের ছলেই বললেন, আরে জুনিয়র বসু যে, কি খবর? এখনো কি মাথায় পোকা ঘুরঘুর করছে? না বাবা পোকা বের করতে পেরেছে? কি বাসু? ওর দিকে একটা নিষ্প্রাণ দৃষ্টিতে চেয়ে নিবেদন বাসু মুখ ফিরালেন। নীলাঞ্জনার মাসি হাত বাড়িয়ে কাছে ডাকলেন, কাম বেবি কাম। কতদিন বাদে দেখছি, তুই নিজেও তো যেতে পারিস। নীলাঞ্জন পাশে বসলে মেশো বললেন, তারপর ফিউচার নিয়ে কিছু ভাবলি? নীলাঞ্জন চুপ করে রইল। ভদ্রলোক পা নাচাতে নাচাতে বললেন, দেখ, আমরা শুধু তোকে বোঝাতে পারি, কিন্তু ডিসিশন তোকে নিতে হবে। একটা টাইমে নিজেই ফ্রাস্ট্রেটেড ফিল করবি, তখন কিন্তু হাত পা কামড়ে মাথা ঠুকেও লাভ হবে না, কারণ তখন সময় নেই, বুঝলি না? আমায় দেখ, আমি যখন পরীক্ষা দিই সে বছর হাতে গোনা কটা ছেলে ফার্স্ট ডিভিশন পেয়েছিল। আমি ছিলাম তার মধ্যে। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। সিভিল সার্ভিস দিয়ে ট্যাক্স ডিপার্টমেন্টে ডাইরেক্ট পোস্টিং। তোর বাপও এ ক্লাস স্টুডেন্ট ছিল। টপ লেভেল ইঞ্জিনিয়ার না হলে টপ ক্লাস কোম্পানি সিইও হতে পারে। হ্যাঁ বল। সো চেঞ্জ ইউর ডিসিশন। এসব আর্ট ক্রাফট ফিজিক্যালি ডিসেবল ছেলে মেয়েদের পক্ষে ঠিক আছে, কিন্তু তুই কমপ্লিট সুস্থ একটা ছেলে হয়ে। মেশোর মুখের কথা টেনে মাসি বললেন, এরপর যখন দেখবি বুলু, জোজো, কিট্টু এদের বিয়ে হয়ে যাচ্ছে, ওরা ফরেন ট্রিপে যাচ্ছে, তখন তুই ডিপ্রেশনে চলে যাবি। এগুলো বোঝ। নিবেদন হাত নেড়ে বললেন, বুঝিয়ে লাভ নেই। আমার ছেলে হলে কি হবে? মাথায় কিছুই নেই। আমার কপাল বুঝলে, আজীবন কষ্ট করে রোজগার করে গেলাম, এরপরও করে যেতে হবে, কারণ ছেলে তো আর খাওয়াতে পারবে না। এদিকে মিসেসের লাইফস্টাইল মেনটেন করতে গেলে রিটায়ারমেন্ট নেওয়ারও সৌভাগ্য জুটবে না। গাড়ি ছাড়া এক পা চলতে পারেন না, সঙ্গে ড্রাইভার দাও, সারাক্ষণের এসি, কুক, ম্যাশিওর, তারপর পার্লার, বোটক্স, কত কি। মেডিক্লেম করিয়েছি প্রায় 50 লাখের। তার প্রিমিয়াম কত দিতে হয় সে কি বুঝবে? আর্টিস্ট হবে, হ্যাঁ, আমার লাক। নীলাঞ্জন উঠে পড়ে। ওদের ড্রয়িং রুমের বাবা সে দোতলায় ওঠার সিঁড়ি। নীলাঞ্জনের নিজের ঘরটার কথা মনে পড়ে। ও উঠে যেতে মাসি গলা সামান্য তুলে বলে, তোর জন্য টি শার্ট এনেছিলাম বাবু, ফ্রম দুবাই, টিয়া পাঠিয়েছে। কথাটা শোনাবার জন্যই বলা, কারণ টি শার্ট উপহার দেওয়ার চাইতে বাদবাকি কথাটুকু বলাই এই সময় মাসির প্রায়োরিটি ছিল। তাই হেসে হেসে বলছে, এই জানিস, টিয়া বলছে ওখানেই থেকে যাবে। এত মোটা স্যালারি আর তেমনি ফ্যাসিলিটি। আমি বলেছি ওখানেই কোনো ছেলে দেখে নে যে ওখানে জব করছে। দেখবেন আবার শেক ঠেক ধরে না বসে। নিবেদন বলে, হ্যাঁ হ্যাঁ, হাসে মাসি। ওদের তো আরও টাকা, শুনেছি তেলের খনি থাকে। ভালোই তো হয় গো।
সিঁড়ি দিয়ে উঠতে উঠতে নীলাঞ্জন বাবার কথা শোনে। আমার ফ্রেন্ড সার্কেলে আমি ছিলাম টপার, এখন দেখছি সব অর্ডিনারি ছেলেগুলোর বাচ্চাগুলো এক একটা জিনিয়াস বেরোচ্ছে। শতদল সিনহা আজীবন অঙ্কে গাড্ডু মারলো, ওর ছেলে এখন সিএ ইন্টারমিডিয়েট ডাইরেক্ট চান্স পেয়ে গেছে। আর বরুণ ভদ্র, আমরা বলতাম বরুণ বলদ, ওর মেয়ে নিটে র্যাঙ্ক করেছে। সো সব জিন ঠিন ফালতু কথা, সব হলো গিয়ে এই। নিবেদন তার ডান হাতের 4 আঙুল নিজের প্রশস্ত ললাটে রেখে ভাগ্যের লিখন বোঝায়। নীলাঞ্জন ঘুরে দাঁড়িয়েছিল সিঁড়ির হাতল ধরে। ড্রামা দেখতে ভালোই লাগে, ওর কাছে নতুন তো নয়, এসব বহুদিন ধরে দেখছে। তাই কলেজের সিঁড়ি দিয়ে নামার সময় প্রফেসর পাত্রের প্যারেন্টস মাস্ট বি প্রাউড আর বাড়িতে পার্টি দিচ্ছে। ওর জীবনের সঙ্গে সম্পূর্ণ বিপরীত ধর্মীয় এই দুই উক্তিতে কিছুক্ষণের জন্য ও কেমন গুলিয়ে গিয়েছিল। এখন সব ঠিক লাগছে। নিজের ঘরে ঢুকে জানলার পাল্লাগুলো ঠেলে যখন খুলছে, তখন দিনুর মা বলল, ভাত খাবে নীলু বাবু না পরোটা করে দেব? নীলাঞ্জন বলল, ওদের কি খাওয়া হয়ে গেছে? মনে তো হয় না তোমার মাসি মেশো আর ওই কুশল দাদা খাবে বলে। ওদের বোধহয় আজ কোথাও যাওয়ার আছে, কাল মডেল কি সব বলছিল। নিঃশ্বাস ফেলে নীলাঞ্জন। তখনই ঘরে ঢুকলো ইন্দুমতি, বলল, নীলাই, তুমি যে কলেজ থেকে তাড়াতাড়ি এসে পড়বে জানতাম না। তা তুমি যখন এসেই পড়েছো, তবে আমাদের সঙ্গে যাবে? ইন্দুমতি ছেলের চুলে আঙুল চালায়। নীলাঞ্জন মাথা সরিয়ে নেয়। ক্যানভাস স্ট্যান্ডে ক্যানভাস ফিট করতে থাকে। ইন্দুমতি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, জামাইবাবু নতুন গাড়ি কিনবে? হন্ডা সিটি নেবে না ক্রেটা ঠিক করে উঠতে পারছে না, তুই কিছু সাজেস্ট করবি? একটা সিডান, একটা এসইউভি, তারপর স্পিড আর গ্রাউন্ড ক্লিয়ারেন্সের তফাৎ আছে। ক্রেটার দাম বেশি, তাই ফিচারগুলো ভালো, ভেন্টিলেটেড সিট আছে, প্যানারোমিক সানরুফ। ছেলের কথা প্রায় অর্ধ সমাপ্ত রেখে ইন্দুমতি ছুটলেন। সিঁড়ির লবি থেকে চেঁচিয়ে বলল, এই নীলাই কিন্তু গাড়ির ব্যাপারে বেশ নলেজ রাখে, ও অনেক কিছু। ইন্দুমতি বলতে বলতে নেমে গেলেন একতলার ড্রয়িং হলে, কিন্তু তারপর আর মায়ের গলা পেল না নীলাঞ্জন। কিছু পরে গাড়ির ইঞ্জিনের ঘর ঘর আওয়াজ পেল। দিনুর মা বলল, ভাত দি নীলুবাবু? খিদে নেই দিনুর মা। তা তোমার দিনু কি করছে আজকাল? দিনুর প্রসঙ্গ আসতে দিনুর মা মেঝেয় পা ছড়িয়ে বসলো, বলল, চাকরি কি আসে বল, সব টাকা আর পাটি। আমরা গরিব মানুষ, এসব অত কি জানি। এদিকে ছেলে পাশ দিয়ে বসে আছে, কলেজ পাশ দিল গো, কিন্তু চাকরি নেই, তা কি করব? আমার গতর যতদিন আসে নিজে খাবো আর ছেলেরে খাওয়াবো। তবেও ভালো বাঁশি বাজাই গো নীলুবাবু। তা একদিন দেখি 500 টাকা নিয়ে এসছে, বলছে বাঁশি বাজায় পেয়েছি। আমি বললাম, ছি, তুই ভিক্ষা করছিস? হ্যাঁ, ওরে সেদিন খুব গালমন্দ করেছি, তাইলে পড়াশোনা করে কি লাভ হলো তোর? নীলাঞ্জনের কপালে ভাঁজ পড়ে। ভিক্ষা কেন? ওর বাঁশি বাজানোর কোনো পারিশ্রমিক থাকবে না? লোকের শুনে নিশ্চয়ই ভালো লেগেছে, তারা কিছুক্ষণের জন্য স্ট্রেস মানে দুশ্চিন্তার জীবন থেকে মুক্তি পেয়েছে, তাই দিয়েছে। এ ভিক্ষা কেন হবে? ও তুমি যাই বলো, রাস্তায় দাঁড়িয়ে বাঁশি বাজাবে। আর ও যদি কোনো ব্যান্ড পার্টিতে ঢুকে পড়ে তখন? তাও ভালো, চাকরি তো পাবে, মাইনে তো পাবে, বলো। নীলাঞ্জন তুলিতে হাত দেয়, ক্যানভাসে স্ট্রোক চালায়, পরপর এলোমেলো, মাথার ভিতর কিলবিল চিন্তাগুলোর মতো। আর্ট সৃজনশীলতা কখনো উপার্জনের উৎস হতে পারে না। মানুষ পয়সা দিয়ে সব কিনবে, কানা বেগুন সস্তায় কিনে নেবে, একগাদা ড্রেস থাকলেও আরও কিনবে। টাকা দিয়ে একটা কুরুচিকর আনাড়ি লোকের সিনেমা দেখতে যাবে, রাতে হয়তো সেই সিনেমার অশ্লীল দৃশ্যগুলো মনে করে জীবন সঙ্গীর সঙ্গে যৌন সুখ উপভোগ করবে। সেফটিপিন থেকে হেলিকপ্টার সব কিনবে, কিনবে না শুধু শিল্প। তখন তারা বাঁচতে বসবে কেন? কি হবে? কি লাভ? কাজে আসবে না। শিল্পীর কদর বুঝতে হলে কেবল শিল্প মনস্ক হতে হবে। সাধারণ মানুষ তবে কি খোঁজে? সব জিনিসের দাম দেব, কিন্তু শিল্প মুফতে। অথচ একজন নামজাদা আর্টিস্টের নকল করা ছবি গর্ব করে কিনে নিজের বাড়ির দেওয়ালে টানিয়ে স্ট্যাটাস বোঝাতে চায় কিছু বর্গের মানুষ। তাদের কি সত্যি শিল্পের প্রতি ন্যূনতম সম্মান থাকে? তারা শিল্পকর্ম বোঝে, সস্তার মোনালিসা তাই খুব সহজে বিক্রি হয়, কিন্তু নতুন শিল্পীর নতুন সৃষ্টি সময়ের অপেক্ষায় হা করে থাকে। কিছুক্ষণ বাদে নীলাঞ্জন দেখল ও একটা মেয়ের ছবি এঁকে ফেলেছে, কিন্তু এ মেয়ে কোনো সুন্দরী সাধারণ নারী নয়। সাজ পোশাকে আর মুখের রংচঙে স্পষ্ট বোঝা যাচ্ছে এ বেশ্যা। নীলাঞ্জন মাথা হেলিয়ে চেয়ারের বসে থাকে। ভয় হয়
ও কি এই বিকিকিনির বাজারে হারিয়ে যাবে? ভয় নয়, তবে দ্বিধা হচ্ছিল। হয়তো ও এ রাস্তা দিয়ে যাতায়াত করে, কিন্তু চিনত না বলে আগে খেয়াল করেনি। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে সংঘমিত্রা, সেদিনের অটোরিকশার সহযাত্রী। সংঘমিত্রা নিজেই হাত নাড়ল, ওর দিকে এগিয়ে গেল নীলাঞ্জন। জিজ্ঞেস করলো, কলেজ চললে? হ্যাঁ। আর বলো, তোমার আর্ট এক্সিবিশন কবে হচ্ছে? পার্সোনাল না হলেও কলেজে গ্রুপের তো হয়ই। সেখানে আমাদের এন্ট্রি থাকবে না? শিওর, আমি তোমায় ইনফর্ম করে দেব। সংঘমিত্র একটা উচ্ছলতায় প্রশ্ন করলো, তোমার বাড়ির লোক তোমায় সাপোর্ট করে এরকম অফবিট একটা প্রফেশন চুজ করায়? নীলাঞ্জন কি বলবে ভেবে পায় না। সংঘমিত্রা বলল, অ্যাকচুয়ালি আমার ডান্সটাকেই মেন প্রফেশন করার ইচ্ছে ছিল, কিন্তু বাবা বলল মেরে ফেলবে, ওসব লাইনে নাকি স্ট্রাগল অনেক বেশি। তোমাদের স্ট্রাগল নেই? তুমি সাইকোলজি নিয়ে পড়েই ভাবছো দাঁড়িয়ে যাবে? তোমাকে সেখানে স্ট্রাগল করতে হবে না? এক্স্যাক্টলি, কিন্তু কাকে বোঝাই? ওয়েল, আমার বাস এসে গেছে, বাই। শঙ্খমিত্রার বাস আসায়ও বাসে উঠে গেল, তবেও সেদিনের মতো চলে গেলেও নীলাঞ্জনের মাথায় ধীরে ধীরে ভর করতে শুরু করলো। হাঁটতে চলতে, ছবি আঁকতে, স্কাল্পচার গড়তে মেয়েটার কথা মনে চলেই আসে। এক একদিন স্বপ্নে পর্যন্ত আসে মেয়ে। জানতে ইচ্ছে হয় শঙ্খমিত্রা কী ভাবে, তারপর হতাশ হতে হয়, কারণ এই ভূগোল তোর বয়ফ্রেন্ড। কিন্তু আশ্চর্য হলো সেদিন, যেদিন সংঘমিত্রাকে নিজের বাড়িতে দেখলো। হ্যাঁ, কথার ছলে ফোনেও জিজ্ঞেস করেছিল বাড়ির ঠিকানা, এর মধ্যে ফোনে কথা হয়েছে। তাছাড়া ওরা এখন ফেসবুক ফ্রেন্ড, হোয়াটসঅ্যাপেও আছে। কিন্তু সকাল প্রায় 8টায় সংঘমিত্রা বাড়িতে আসবে এ সত্যি কল্পনা করেনি, স্বপ্নেও দেখেনি এখনো পর্যন্ত। তবে মেন দরজায় মুখোমুখি দাঁড়িয়ে সংঘমিত্রা ম্যাডাম এবং দা নিবেদন বাসু। নীলাঞ্জন সারা রাত জেগে একটা প্রজেক্ট শেষ করেছে। সবে ঘুম থেকে উঠেছে, তখনও দাঁত মাজেনি, মুখে জল দেয়নি, চোখ রগড়াতে রগড়াতে সিঁড়ি দিয়ে নামছিল। আর এই দৃশ্য, এদিকে নিবেদন আর্লি রাইজার, মর্নিং ওয়াক সেরে ফিরেছেন। দরজায় বাচ্চা একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে বোধহয় অবাকই হয়েছেন। আর নীলাঞ্জন ঘাবড়েছে দেখে সংঘমিত্রা ঝুপ করে একটা প্রণাম সেরে নিল। দ্রুত সিঁড়ি দিয়ে নেমে আসে নীলাঞ্জন। সংঘমিত্রার প্রগলভতায় ছেদ নেই, বলে চলেছে, ডিপ রেসপেক্ট টু ইউ আঙ্কেল। আমি আজ আপনাদের উদাহরণ দিয়ে মা বাবাকে কনভিন্স করিয়েছি। নীলাঞ্জন আমার কাছে একটা ইন্সপিরেশন। নিবেদন অবাক হয়ে বললেন, তুমি কে গো? আপনি আমায় চিনবেন না, আমি নীলাঞ্জনের ফ্রেন্ড। ওর কেরিয়ার পাথে আপনাদের কন্ট্রিবিউশন না থাকলে ও নিশ্চয়ই এরকম অববিট একটা কেরিয়ার চুজ করতে পারতো না। সংঘমিত্রা একটা মিষ্টির প্যাকেট এগিয়ে দিয়ে বলল, নেক্সট উইকে আমার ডান্সের অডিশন। মানে তুমি করো কি? পড়ি আঙ্কেল, কিন্তু এখন থেকে আমার ফোকাস হবে আমার ক্রিয়েটিভ সাইড। নীলাঞ্জন গলা খাকারি দিয়ে বলল, সংঘমিত্রা, আমরা বাইরে দেখা করি। নিবেদন ছেলের দিকে একবার তাকিয়ে সংঘমিত্রার দিকে ফিরে বললেন, দেখো ভাই, তুমি লাইফে কি করবে না করবে দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ, কিন্তু তোমার লাইফের কোনো রকম নেগেটিভিটির সঙ্গে আমি বা আমার পরিবার না জড়িত, না তোমাকে বাধ্য করেছি উদ্ভট কিছু করার জন্য। শঙ্খমিত্রা থতমত খেয়ে বলল, না আমি সেভাবে কিছু। নিবেদন ছেলেকে খেকিয়ে বলেন, নিজে মুখে বলতে পারছো না, তাই মেয়ে বন্ধু দিয়ে ন্যাকামো হচ্ছে, ইডিয়েট একটা। আর তুমি শোনো, যদি সত্যি ওই ডান্স ফান্সে নিজের কেরিয়ার গড়তে চাও, দেন গো অ্যাহেড। যার সুইসাইড করার ইচ্ছে সে করবে, কিন্তু আমাদের কোনোভাবে জড়াবে না। নিবেদন হাতের মিষ্টির প্যাকেটটা শঙ্খমিত্রাকে ফেরত দিয়ে বললেন, তুমি নিয়ে যেও, যার জন্য মিষ্টি এনেছো আমি তা সমর্থন করি না। নিবেদন চলে গেলে নীলাঞ্জন ওর সামনে এসে দাঁড়িয়েছে। শঙ্খমিত্রার মুখ হা হয়ে গেছে, গোল গোল চোখে বলল, বস, তোর বাবার স্ক্রুটা ঢিলা নাকি রে? লোকটা চাপে আছে ভাই। ফিক করে হেসে ফেলা নীলাঞ্জন, তোর খারাপ লেগেছে তো? আগুপাছু মাথা নেড়ে হ্যাঁ বুঝিয়ে সংঘমিত্রা বলল, বাট তোর জন্য। আমার মা বাবা এরকম ডেঞ্জার নয়। তারপর বাইরে বেরিয়ে কিছুটা দূরের একটা পার্কে এসে বসলো দুজন। সংঘমিত্রা বলল, জানিস, সৌরদীপকে ছেড়ে দিলাম। নীলাঞ্জন ফিরে তাকায়, পুরো তোর বাবার কার্বন কপি। দেখ তোর বাবার কোনো অ্যাফেয়ার ছিল কিনা। এই কি বাজে বকছিস, নট ফেয়ার। কিন্তু একটা পয়েন্ট লক্ষ্য করার মতো, তা হলো তোরা তো বেশ রিচ, তাহলে তোর বাবার কেন এই ক্রিয়েটিভ ফিল্ড নিয়ে কমপ্লেন? মেইনলি যারা পুয়োর তাদের টাকার দরকার হয়, তখন ডায়লগ আসতেই পারে, খালি পেটে শিল্প হয় না। কিন্তু মিস্টার বাসুর লজিক কি? নীলাঞ্জন বলল, ইগো। উনি ছেলেকে সার্টিফিকেট বা ট্রফি হিসেবে দেখেন, যার মার্কেট ভ্যালু ডিসাইড হবে তার অ্যানুয়াল ইনকাম আর পাওয়ার দিয়ে। উনি নিজে বিরাট বড়লোক বাড়ির ছেলে ছিলেন না, কিন্তু ওনার অ্যাম্বিশন হলো ওপরে ওঠা। সংঘমিত্রা বলতে চায়। মাথা নাড়িয়ে নীলাঞ্জন উত্তর দেয়, অন্যকে ছোট দেখানো, কিন্তু নিজের সবার ওপরে থাকার এক অদমিত ইচ্ছে। তোর ফ্যামিলিতে কি ফিলোসফার বা সেন্ট টাইপ কেউ ছিল? ভুরু কোচকায় নীলাঞ্জন। সংঘমিত্রা বিজ্ঞর মতো বলে, নইলে তুই এমন হলি কি করে?
হেসে ফেলে নীলাঞ্জন, বলে বাদ দে, তুই এখন অডিশনের জন্য প্র্যাকটিস কর। যদিও শঙ্খমিত্রার অডিশনে সিলেকশন হয়নি, ও একটা ইনস্টিটিউটে ভর্তি হলো, এখন কন্টেম্পোরারি শিখছে। নীলাঞ্জন অবশ্য ছোট ছোট পায়ে ওর সোলো এক্সিবিশন এর দিকে এগোচ্ছিল। 50 পিস ছবি তৈরি করেছে, যা একটা সিরিজ ওয়ার্ক। বিগ ব্যাং থেকে গ্যালাক্সি, তারপর সোলার সিস্টেম, নেচার, মানব সভ্যতার আদিম রূপ থেকে ক্রম অগ্রগতি, আগুন, চাক, পাথরের অস্ত্র, যুদ্ধ, আবার মহাকাশ গমন, রকেট আর স্পেসশিপ। বিগ ব্যাংয়ের আগে সময় স্থির, তখন ধ্যানস্থ মহাকাল, আবার স্পেসে যখন মানুষ স্যাটেলাইট লঞ্চ করছে তখন ব্রহ্মাণ্ড বিছিয়ে ওম চিহ্ন। পুরোটা শেষ করতে পাক্কা 2.5 বছর লেগেছে নীলাঞ্জনের। এই 2.5 বছরে নিবেদন কখনো ছেলের রাত দিন জেগে পরিশ্রমের কারণ খোঁজার চেষ্টা করেননি। নীলাঞ্জন মাঝে মাঝে মায়ের কাছে বাবাকে বলতে শুনেছে, বাপের পয়সা আয়েশ করছে, পেটের চিন্তা থাকলে এভাবে ছবি এঁকে আর আর্টিস্ট সেজে ঘুরে বেড়াতো না। হয়তো মনক্ষুণ্ণ হয়েছেন ইন্দুমতি, গম্ভীর মুখে বলেছেন, ভ্যান গঘ, ভিঞ্চি, হুসেন, যামিনী রায় এরা কি করে গেছেন তবে? তোমার ছেলের সঙ্গে কাদের তুলনা করছো? তুমিও নলেজ জানো, ও পিওর সায়েন্স নিয়ে পড়েছে। ফিজিক্স না জানলে আঁকা শেখা যায় না। আর্ট কলেজে তুমি অ্যাডমিশন পর্যন্ত পাবে না। আমি দেখছি ওর পরিশ্রম, ও একজন ক্রিয়েটার, ব্যাপারই নয়। বাপ না থাকলে তখন দেখতাম কেমন ক্রিয়েটিভিটি বেরোতো। বুলশিট, মার আবার অপগণ্ড ছেলেকে সাপোর্ট করা হচ্ছে। নীলাঞ্জনের এক এক সময় নিজের কাজে সন্দেহ জাগে, ও কি সত্যি ঠিক করছে না নষ্ট করছে সময়? ও কি সত্যি খামখেয়ালি একটা বোকা ছেলে? বড় ডগমগ করে আত্মবিশ্বাস, তবু তো বুকে সাহস জুগিয়ে সোলো এক্সিবিশন করলো। এক্সিবিশন হলো একটা পুরনো লাইব্রেরিতে, কিন্তু মার্কেটিংয়ে টাকা ব্যয় করতে হয়েছে। কিছু টাকা টিউশনের সময় জমানো, তারপর আঁকার চাপে সবকটা টিউশন ছেড়ে দিতে হয়েছিল। সংঘমিত্রা টাকা দিয়ে সাহায্য করেছে। ও এখন একটা রিয়েলিটি শোয়ের পার্টিসিপেন্ট, তাই বিভিন্ন নাচের শোয়ে ওর ডাক আসে। যখন যা পায় নীলাঞ্জনের হাতে গুজে দিয়ে বলে, মহান ভাবার কোনো কারণ নেই, যা মাস্টারপিস বানাচ্ছিস লাখ লাখ কামাবি, তখন শেয়ার দিস। লাইব্রেরি রেন্ট দিয়েছে 3 দিনের জন্য। নীলাঞ্জন মিডিয়া হাউস আর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে টাকা ঢাললো। মোটা টাকার বাজেটের এক্সিবিশন, বুক দুরু দুরু করছিল। সকাল থেকে না খাওয়া, যদি পুরো টাকা নষ্ট হয়। লাইব্রেরির ওপেন হল, ফুলের বুকে আর হালকা মিউজিক সুন্দর আমেজ তৈরি করেছে। প্রথম দিন তেমন সাড়া না পড়লেও দ্বিতীয় দিন খবরের হেডলাইনে ওর ছবিগুলো আসায় একেবারে হইচই পড়ে গেল। উঁচু মহলের লোক থেকে সাধারণ মানুষ সবাই আসছে দেখতে। যা দাম বেঁধে রেখেছিল সেই দামেই কিনছে লোকজন। পরপর কয়েকটা নিউজ চ্যানেল ওর ইন্টারভিউ পর্যন্ত নিয়ে গেল। বাড়িতে রাত করে যখন ঢুকছে তখন চমকে উঠেছে একসঙ্গে অনেকগুলো কণ্ঠস্বরে। ওর স্কুলের ব্যাচটা হাজির, বাবার বন্ধুদের মধ্যেও কেউ কেউ আছেন। স্কুলের দেবদত্ত বলল, কি করেছিস নীলু, ফাটিয়ে দিয়েছিস তো। ইন্টারন্যাশনাল লেভেলের নিউজ তুই, এত কম সময় এত লম্বা সিরিজ অফ আর্ট, তাও এরকম একটা থট নিয়ে, জাস্ট অ্যামেজিং। ওরা হাত মেলালো, কেউ কেউ জড়িয়ে ধরলো। বাবার বন্ধু বরুণ ভদ্র করমর্দন করে বললেন, শের কা বাচ্চা শের। তারপর নিবেদনের দিকে ফিরে বললেন, দেখিয়ে দিলি বস, একে বলে সহজ সোনার কি এক লোহার কি। আমাদের ছেলে পেলে বিদেশে যাওয়ার জন্য এটা ওটা পরীক্ষা দিয়ে চাকরি পাচ্ছে, আর তোর ছেলে এখনো দেশের খবর। হ্যাঁ, নিবেদন ম্রিয়মান মুখে দাঁড়িয়ে। বরুণ কাঁধ দিয়ে ঠেলা মেরে বলল, এখনও কি ছেলের স্টেবিলিটি নিয়ে ভাবছিস, না ব্যাংক ব্যালেন্স বাড়বে না কমবে এই নিয়ে? আরে ট্যালেন্ট অ্যাপ্রিসিয়েট কর, কত টাকার পিছনে ছুটবি? নিবেদন শুধু একটা তাচ্ছিলের হাসি হাসল। নীলাঞ্জন ছোট্ট শ্বাস ফেলল। দুনিয়া স্বীকৃতি দিচ্ছে, কিন্তু বাবার মুখে রা নেই। আনন্দ, উত্তেজনা, স্বস্তি না অতিরিক্ত ক্লান্তি জানে না। তবে রাতটা ঘুম এলো না এক ফোঁটাও। মনে হচ্ছিল সবই সময় করায় ওর হাতে কিছু নেই। সত্যি কি আর এত ভালো শিল্পীও যে রাতারাতি বিখ্যাত হয়? নীলাঞ্জনের ছবি প্রদর্শনীর শেষ দিনের দিন এলো মেসো মাসি আর বাবা, যদিও ইন্দুমতি রোজই আসছিলেন। বাবাকে দেখে চোখ জলজল করে উঠল নীলাঞ্জনের। সত্যি তবেও কিছু করে দেখাতে পেরেছে, নইলে নিজের মতাদর্শে স্থির নিবেদন বসু কি করে ছুটে আসে কলকাতার গলির ভিতরের ছোট্ট লাইব্রেরিতে, যেখানে নাম না জানা শিল্পীর ছবি প্রদর্শনী তাকে রাতারাতি ফেমাস করে দিয়েছে। নিবেদন যখন আই লেভেলে রাখা প্রত্যেকটা পিস খুব মন দিয়ে নিখুঁতভাবে দেখছিল, তখন নীলাঞ্জন ওর বেড়ে যাওয়া হার্টবিট অনুভব করছিল। ধক 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 ধক। কি বলবে বাবা, এত ছবি আঁকলে কি করে, এত প্রতিভা তোর, এই আইডিয়া কে দিল? শিব আর ওম সঙ্গে বিজ্ঞান, কত কি যখন ভাবছে আর ভেবেই চলেছে নীলাঞ্জন, তখন নিবেদন কাছে এলো ওর। চারপাশে একবার নজর ঘুরিয়ে ভুরু জড়ো করে বললেন, সেল কি রকম হচ্ছে? নীলাঞ্জনের মনে হলো ওকে কেউ চাবুক মারল। ভাঙা গলায় বলল, ভালোই। তাও
এক একটা পিস 20-25। ঠোঁট বেঁকিয়ে নিবেদন বলে, 25 টাকা? এটা কি মেলার প্যাপু নাকি? গম্ভীর নীলাঞ্জন উত্তর দেয়, 25,000। তাহলে যা ব্যয় করলে তা কি উঠল? নীলাঞ্জনের চোয়াল শক্ত হয়, বলে, হিসেব করিনি। যদি ভালো সেল হয়েই থাকে, পরের বারও যে সেলের এই স্টেবিলিটি থাকবে তার গ্যারান্টি কি? আমি বাজারে নিজের দর ঠিক করতে বসিনি বাবা, আমি আর্টিস্ট, যাকে বুঝতে গেলে মাথাটা এত মোটা হলে চলে না। কথাটা বলে নীলাঞ্জন দ্রুত সরে যায়। নিজের ছবি আর ক্লায়েন্ট নিয়ে ব্যস্ততার ফাঁকে দেখে নিবেদন ওখানে একটা চেয়ার নিয়ে বসে। খারাপ লাগে, বাবার সঙ্গে এভাবে কথা বলাও ঠিক হয়নি। উনি তো এসেছেন ছেলেরই জন্য, নইলে কবে আর এই লোকটা কোনো আর্ট এক্সিবিশনে গেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধ হলো গেট, সময়সীমা শেষ। প্রতি ছবির উপর থেকে একে একে লাইটগুলো বন্ধ করা হলো। নিবেদন তখনও চেয়ারটায় বসে। ইন্দুমতি মাসি আর মেশোর সঙ্গে ডিনারে বেরিয়ে গেছেন। নিবেদন যায়নি দেখে অবাক হলো নীলাঞ্জন। কাছে এসে বলল, ডিনারটা সেরে এলেই তো পারতে, ওরা যখন গেল। একটা নিঃশ্বাস ফেলে নিবেদন বললেন, আনসার্টেনিটি। একবার হয়তো ইউনিক কোনো টপিকে কাজ করেছিস, হিট হয়েছে, কিন্তু এগুলো কি রিপিট হয়? আমি স্ট্রাগল করে ক্রমশ উপরে উঠেছি, নিচে নামতে হয়নি আজ পর্যন্ত, কিন্তু এ যেন সাপ সিঁড়ির খেলা। ফু। নিবেদন হাসলেন, এবার একটা দীর্ঘশ্বাস ফেলে গম্ভীরভাবে নীলাঞ্জন বলে, তুমি নিজের প্রেডিকশন মিথ্যে হতে দেখতে পারছো বাবা। তোমার থট, তোমার ব্যাকডেটের চিন্তা হেরে যাচ্ছে, তাই তুমি মেনে নিতে পারছো না। প্লিজ অ্যাকসেপ্ট করো, দেখবে কোনো কিছু আর এত জটিল মনে হবে না। বাড়ি ফিরে আজ নীলাঞ্জন খুব গভীর ঘুম ঘুমোলো। বাবা প্রশংসা করলে হয়তো উত্তেজনায় আর আনন্দে স্নায়ু টান টান হয়ে থাকতো, ঘুম হতো না। মনে মনে ভাবলো, ভালোই হয়েছে, একদিকে দীর্ঘ ক্লান্তি একটা স্বস্তির ঘুম তো দিল। হ্যাঁ, সারা দেশে স্বীকৃতি পেল নীলাঞ্জন, পরিবারে, আত্মীয়বর্গে, এমনকি বাবার কাছেও তেমন স্বীকৃতি পেল না। যদিও কোনো দরকার পড়লে নীলাঞ্জনের প্রসঙ্গ উঠলে আত্মীয় স্বজন এখনও মুখ বিকৃত করে বলে, ও কি জানবে, তার চাইতে টিয়াকে বল, ওর বর দুবাইতে ভালো পোস্টে আছে। আরে বৃষ্টিকে ধর, সরকারি হাসপাতালে পোস্টিং না? জ্যোতির্ময় সরকারি চাকরি করছে, ওর হোল্ড ভালো। দেখ না বিয়ের ভাড়া বাড়িটায় কোনো কনসেশন পাস কিনা। হ্যাঁ, আত্মীয় মহল এরকমই। নীলাঞ্জনকে তারা এড়িয়ে যায়। আর নিবেদন, 10 বছর হলো নীলাঞ্জন এই পেশায়। নিজের সব খুলেছে, কলেজে ভিজিটিং ক্লাস করায়, বছরে একটা আর্ট এক্সিবিশন, এখন বড় বড় আর্ট গ্যালারিতেই হয়। কয়েকটা অ্যাওয়ার্ডও পেয়েছে। যা টাকা পায় ভালো মতো নিজের আর শঙ্খমিত্রার চলে যায়। 3 মাস হলে ওরা বিয়ে করেছে। শঙ্খমিত্রা নিজের ডান্স একাডেমি খুলেছে, যারা দুস্থ তাদের বিনামূল্যে নাচ শেখাচ্ছে মেয়েটা। সমর্থকদের থেকে অবশ্য পারিশ্রমিক নেয়। কিন্তু নিবেদন রিটায়ার করেছেন, ভালো আছেন, কিন্তু ছেলের এক্সিবিশনগুলোতে আর একবারও যাননি নীলাঞ্জনের শপেও। ইন্দুমতি কখনো সে কথা বললে নিবেদন মুখ বেঁকিয়ে বলেন, অল বোগাস। আমাদের যা স্ট্রাগল ছিল তাতে আমরা পুরুষ মানুষ হতে পেরেছি। ওসব দুদিনের গ্ল্যামার, তারপর মুশকিল আছে। নীলাঞ্জন গা করে না। তবে শঙ্খমিত্রা বড় অবাক হয়, জিজ্ঞেস করে, পিছন থেকে লাগাতার একজন তোকে ভাঙার চেষ্টা করে গেল, তবু তুই টিকে রইলি কি করে রে? দীর্ঘশ্বাস ফেলে নীলাঞ্জন বলে, আমরা আমাদের সন্তানকে ওর মতন করে শুধু উঠতে দেব, শুধু উঠতে। ওর ঘরে জানলার পাল্লাটা খুলে দেখে দিনুর মা কাজে আসছে, কোলে প্যাংলা চেহারার একটা বাচ্চা, দিনুর ছেলে। দিনু এখন একটা লোহার দোকানে কাজ পেয়েছে, মাস গেলে মাইনে পায়, এতেই ওর মা খুশি। নীলাঞ্জন ভাবে, কত দিনুই তো বিলিয়ে দিল নিজেকে, মিলিয়ে গেল এভাবে, কিন্তু কজন আর অগণিত প্রতিকূলতার ঢেউ কাটিয়ে নীলাঞ্জন হতে পারে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।